নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আমি এতদিন পর্যন্ত যতগুলো এপিসোড দিয়েছি প্রায় 100-র ওপরে এপিসোড দেওয়া হয়ে গেছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ওপর। মেনলি স্টিল ফটোগ্রাফির ওপরে আমি মেনলি ফোকাস করেছি। তো আশা করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন এতদিনে কি মানে ফটোগ্রাফিটা হয়তো শিখে গেছেন। এটা আমি আশা করতেই পারি। মানে যদি আমি এটা ইনস্টিটিউটে পড়াতাম তাহলে কিন্তু মোটামুটি 2 বছরের মধ্যে একটা ভালো ফটোগ্রাফি শেখা যায়। তো আমার এপিসোডটাও যেরকম হলো প্রায় 2 বছর হতে চললো। তো এই 2 বছরের মধ্যে আমি বহু এপিসোড বিভিন্ন রকম টপিক্সের ওপরে আমি ভিডিও দিয়েছি। তো সেগুলো যদি আপনারা প্রথম থেকে ফলো করে থাকেন তাহলে আশা করতে পারি আমি আপনারা ফটোগ্রাফিটা বা ভিডিওগ্রাফি অনেকটাই শিখে গেছেন, অনেকটা কেন বেশ ভালোভাবেই শিখে গেছেন ফটোগ্রাফিটা বেসিক্যালি। তো আজ যেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে মানে ফটোগ্রাফিটা কি মানে ওয়েল ইকুইপমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলেই কি সব কিছু হয়ে যায়, ফটোগ্রাফি সব মানে একদম সীমা শেষ? সেটা কিন্তু নয়। মানে আমার মতে আমি আজকে যেগুলো বলবো টোটালটাই আমার ব্যক্তিগত মতামত, অন্যের সাথে নাও মিলতে পারে। তো আজ যেটা বলবো, ধরুন আমি যাই মানে একটা ভালো ক্যামেরা নিয়ে তুলি বা কম দামের ক্যামেরা নিয়ে যদি তুলি ছবি, আলটিমেটলি মানে পাবলিক যখন দেখবে আমার ছবিটা, যখন পাবলিক দেখবে তার উপরেই কিন্তু আমার স্যাটিসফ্যাকশান। মানে সেটা কিভাবে আসে, পাবলিক কি দেখে, আমার কম্পোজিশন, ছবির কম্পোজিশনটাই কিন্তু মেন। আমি কত অ্যাপারচার রেখেছি, কত শাটার স্পিড রেখেছি, কত আইএসও রেখেছি, সেটা কিন্তু পাবলিক দেখবে না। দেখবে কি ওভারঅল আমার ছবিটা তার মানে দেখা মানে কি কম্পোজিশন যদি আপনার ঠিকঠাক হয়, এবং আর কি দেখে, লাইট। মানে আমরা যখনই একটা ছবি দেখি তার কি দেখি, লাইটিংটা একটু দেখি, আর কম্পোজিশন, ফ্রেমিং বা ব্যাকগ্রাউন্ডে কী আছে, ফোরগ্রাউন্ডে কী আছে, এইটাই হচ্ছে মেন। মানে আমি যখন যে কোনো কাজ করি, সে ভিডিও করি, স্টিল করি, যাই করি, আমি কি অ্যাপারচার রাখলাম, কি শাটার স্পিড রাখলাম, কি ফিল্টার ইউজ করেছি মানে লেন্সের আগে, সেগুলো ম্যাটার করে না। ম্যাটার করে আপনার যখন ছবি আপনার হয়ে গেল, আপনার এডিট সমস্ত কিছু হলো, আপনি যখন কাস্টমারকে ডেলিভারি দেবেন, কাস্টমার যখন দেখবে সেটা কিন্তু আপনার কাস্টমার দেখে কম্পোজিশন এবং তার ব্যাকগ্রাউন্ড এবং কালার কালেকশনটা আপনি কতটা করতে পেরেছেন, এইটাই কিন্তু আসল। এটা আমার ব্যক্তিগত মতামত। এবার অনেকে অন্যরকম মতামত হতেই পারে, কিন্তু আমার ধারণা, আমি যখন কাস্টমারকে কোনো ছবি দেই তখন যদি সেই কাস্টমার দেখে বলে যে হ্যাঁ আমার ছবি খুব ভালো হয়েছে, তার মানে আমার কম্পোজিশন ভালো হয়েছে, এটাই কিন্তু আসল। বা এখন যে অ্যালবামগুলো, বড় অ্যালবামগুলো হয়, তার ডিজাইন যদি ভালো হয় তাহলেও কিন্তু আপনার আলটিমেটলি আপনি নিজে একটা মনে হবে, একটা মেন্টালি একটা স্যাটিসফ্যাকশান পাবেন যে আমি কাজটা ভালো করেছি। তো এই ভালো কাজ করতে গেলে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে তাহলে কি আমাদের মিররলেসের দিকেই ঝুঁকতে হবে? ডিএসএলআর দিয়ে হয় না? ডিএসএলআর দিয়েও হয়, কিন্তু মানে ক্যামেরা কিন্তু সে আমি আগেও অনেক এপিসোডে বলেছি, ক্যামেরা মানে কম দামের ক্যামেরা হোক, ভালো দামের ক্যামেরা হোক, ম্যাটার করে না সেটা বলবো না, যে ছবিতে ভালো মানে রেজুলেশনটা একটা ব্যাপার ম্যাটার করে। তো তবুও আমি বলবো ক্যামেরাম্যানের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। একটা ক্যামেরাম্যান যেভাবে ক্যামেরাটা অপারেট করবে তার উপরে কিন্তু ছবির কোয়ালিটি অনেক কিছু নির্ভর করে। মানে টেকনোলজি তো একটা ব্যাপার, নিশ্চয়ই টেকনোলজির ছাড়া আমরা চলতে পারবো না, টেকনোলজিটাকে ব্যবহার করে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু যদি আপনার কাছে কম দাম, মানে বহু এরকম ছেলেপেলে আছে যারা তাদের অত বাজেট নেই, তারা কম দামের ক্যামেরা নিয়ে কাজ করে এবং তাদের রেজাল্টও খুব ভালো আসে, আমি দেখেছি। যেহেতু আমি ফটোগ্রাফি নিয়ে চর্চা করি, তো আমি বিভিন্ন লোকের ছবি মানে ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে যাই বলুন, আমি কিন্তু ফলো করাটা কিন্তু দরকার। যে কোনো ছবি, মানে শুধু আপনি ছবি তুলবেন, আপনার ছবি খালি আপনি নিজে দেখবেন তা দেখলে হবে না, অন্যে কীরকমভাবে ছবি তুলছে, তার কোয়ালিটি কীরকম আসছে সেটাও আপনার দেখা উচিত। যদি আপনি সেটা জাজ করতে পারেন, তারপরে আপনি যদি নিজে যখন ছবি তুলবেন, না ওই ছেলেটা ওই রকমভাবে ছবি তুলেছে, আমি আর একটু বেটার করার চেষ্টা করি, তখন দেখবেন আপনার ছবি আরও বেটার আসবে। এটা আমার নিজস্ব ধারণা, আমার অভিজ্ঞতা, এতদিনের অভিজ্ঞতা, এত বছর কাজ করেছি তার অভিজ্ঞতায়। আমি আমার সিনিয়রদের কাজ দেখি, তাদের কাজগুলো দেখার পর আমি আবার নিজে আমার মন মতন করে আবার ছবি তুলি বা লাইটিংটা করি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে মূল বিষয়ে আসি, যেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমার মানে কোন ক্যামেরাটা কেনা উচিত।
ক্রপ বডি কিনবো না ফুল ফ্রেম বডি কিনবো, মানে কোনটার ছবি ভালো হতে পারে। দেখুন এইখানে কিন্তু এটাও আমি বলবো আমার ব্যক্তিগত মতামত, এটার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে। তো ডিপেন্ড করবে কি বাজেট, আমার কি বাজেট সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। আমার যদি পয়সা বেশি থাকে আমি ফুল ফ্রেমের দিকেই ঝুঁকবো, আর যদি একটু না আমার কম বাজেটের মধ্যে দরকার কিন্তু আমার ছবি খুব ভালো দরকার, সেক্ষেত্রে আমি ক্রপ বডিও নিতে পারি। তাহলে এখন তো সব মিররলেসের যুগ, তো মিররলেসের যুগে আমি যেহেতু নিকনটার উপরে আমার সব থেকে মানে এত বছর ধরে কাজ করছি আমি নিকনই ইউজ করছি, ক্যানন খুব কম ইউজ করেছি। ক্যাননের আমি মানে যখন ফিল্মে কাজ করেছি ফিল্ম ক্যামেরাতে তখন আমার ক্যাননের ক্যামেরাগুলো ইউজ করেছি, কিন্তু আমি ডিজিটাল আসার পর আমি ক্যাননে আমি শিফট হইনি, আমি নিকনে, ফিল্মেও নিকন ছিল আমার। তো নিকনটার উপরে আমার একটা মানে একটা ভালোবাসা জন্মে গেছে। তো আমার ভবিষ্যতেও আমি হয়তো নিকনেই থাকবো, আমি অন্য কোনোতে শিফট হব না। যেহেতু আমার এত লেন্স হয়ে গেছে, আমার শিফট হতে গেলেও আমার প্রচুর পয়সার একটা ইনভেস্টটা নষ্ট হয়ে যাবে, যে আমার লেন্সগুলো তখন আর কাজ করতে পারবো না। তো আমি এখন যদি আমি ধরুন মিররলেসের যে ব্যাপারটা বলছি, মিররলেস যেটা এসছে, দেখুন নিকনের এখন নতুন একটা ক্যামেরা এসছে যেটা Z50 Mark II, ঠিক আছে, ওটা কিন্তু ক্রপ বডি। আবার Z6 Mark III, এই যে দুটো ক্যামেরা এখন মোটামুটি একটা বাজার কাঁপানোর মতন ক্যামেরা, মানে কম বাজেটের মধ্যে। বলতে চাইছি যে আরও বেশি দামের Z8, Z9, Z7 এগুলো আপনারা কিনতেই পারেন, কিন্তু দামটা অনেকটা বেশি। কিন্তু মোটামুটি Z6 Mark III মোটামুটি একটা মানে এখন যা প্রাইস সেই প্রাইসে রিজনেবল বলতে পারবো, মানে হয়তো আর একটু কমলেও কমতে পারে, যেহেতু এখন Z50 Mark IIটা বেরিয়ে গেছে। সেটা কিন্তু মার্কেটটা আমার মনে হয় মানে 1 লাখের মধ্যে ওই ক্যামেরাটা পেয়ে যাবেন আশা করা যায়। এর মধ্যে এই মাসের মধ্যেই হয়তো এই মাসের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে হয়তো আমাদের ইন্ডিয়াতে চলে আসবে। তো খুবই ভালো ক্যামেরা কিন্তু করেছে ক্রপ বডিতে দেখুন, আমি প্রথমে কি বললাম, টোটালটাই ডিপেন্ড করে ক্যামেরাম্যান বা যে ফটোগ্রাফারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ক্রপ বডিতে কি হয়, মানে আপনার, আমি আগের অনেক এপিসোডেই বলেছি কিন্তু আপনার তবু একটু বলি, ক্রপ বডিতে আপনার মানে আমি যেই লেন্সটা লাগাবো, যেই মানে কম্পোজিশনটা পাবো, ফুল ফ্রেমে একটু বেশি পাবো, মানে ওয়াইডটা, মানে ধরুন ওই 50তে যদি আমি ক্রপ বডিতে লাগাই সেক্ষেত্রে যা পাবো আমি ওয়াইডে, যখন আমি সেম লেন্সটাই যখন আমি ফুল ফ্রেমে লাগাবো তখন আমি একটুখানি ওয়াইডটা একটু বেশি পাবো। এই সব জিনিসগুলো ম্যাটার করে, কিন্তু হ্যাঁ অনেক কিছুই ম্যাটার করে, আমি মানে যা হালকা করে বোঝাবার জন্য বলছি। তো ক্রপ বডিতে যদি আপনি ছবি তোলেন তাহলে কি ছবি কি খুব খারাপ আসবে? একদমই নয়, কিন্তু একদমই নয়, আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ দেখুন, আমরা যা ছবি তুলি না তার আউটপুটটা কি পাই, ওই 5/7, ম্যাক্সিমাম 12-18 আমাদের যে অ্যালবামগুলো হয় 12-18 অ্যালবাম হয়, খুললে 12-36 হয়ে যাচ্ছে। তো আমাদের রেজাল্ট আউটপুটটা কি হচ্ছে, প্রিন্টিং যখন হচ্ছে অ্যালবামে 12-18তে, তো 12-18 একটা যদি ছবি পুরো পেজে লাগান সেক্ষেত্রে ওইটাই এত বড় লার্জ হচ্ছে। আর যদি আপনি 4টে ছবি লাগান তাহলে 5/7 বা 6/8 এই রেশিওতে আপনার ওই পেস্ট করছেন অ্যালবামে, তাহলে ছবির মানে আমি এনলার্জ করছি কতটা, ম্যাক্সিমাম এনলার্জ করছি কত, 12-18, ওই হ্যাঁ 12-18, আর এদিকে ম্যাক্সিমাম এনলার্জ হচ্ছে ওই 8-10, 5/7 এইভাবে এইরকম এনলার্জ করে আমরা পেস্ট করছি অ্যালবামে, ডিজাইন করছি যখন। তাহলে আমরা কি ম্যাক্সিমাম ফটোগ্রাফাররা কি আর ওই হোর্ডিংয়ের কাজ করে বা মানে কি বলবো অ্যাডের কাজ করে? তা তো নয়। অ্যাডের যারা কাজ করে তারা নিশ্চয়ই ক্রপ বডি নেবে না, তারা ফুল ফ্রেমই নেবে। কিন্তু আপনি ওভারঅল যদি বিচার করেন তাহলে দেখবেন মানে 100 জনের মধ্যে 90 জনই হয়তো নর্মাল কাজ করে, আর 10 জন হয়তো অ্যাডের কাজ করে বা আরও হায়ার কাজ করতে পারে। কিন্তু ওই 10 জনকে নিয়ে বিচার করলে হবে না, আমাকে করতে হবে 90 জন কীভাবে ব্যবহার করছে ছবিগুলো। তো সেইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেটা বলছি, তাহলে নিকন যে Z50 Mark II যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটা পিক্সেল কত, পিক্সেল হচ্ছে 20 মেগাপিক্সেল সামথিং, 20.9 সামথিং। তো 20 মেগাপিক্সেলে কিন্তু আপনার ছবি যদি তোলেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো আসার কথা, যথেষ্ট, মানে যতটা আমি যেটা বললাম যে আপনি এনলার্জ কিন্তু বড় করছেন না, মোটামুটি এনলার্জ করছেন,
তো সেই এনলার্জে আপনার কোনো দিনই ছবি ফাটবে না। তো ক্রপ বডিতে কিন্তু যথেষ্ট ভালো ছবি আসে। এই এখন এখন আর এই ক্যামেরাটাতে এত অ্যাডভান্স করেছে ভিউ ফাইন্ডার, যেটা যারা ভিউ ফাইন্ডার নিয়ে কাজ করেন, ভিউ ফাইন্ডার দিয়ে মানে স্টিল ফটোগ্রাফি কী হয়, এখন অনেকের এক এক রকম স্টাইল হয়ে গেছে যে আপনার এলসিডি দেখে ছবি তোলে স্টিল, কিন্তু যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা কিন্তু ভিউ ফাইন্ডার দেখে ছবি তোলে। তো সেক্ষেত্রে এই ক্যামেরাটায় কী বলে আপনার Z50 Mark II-তে ভিউ ফাইন্ডারটা কিন্তু প্রায় ডবল রেজুলেশনটা করে দিয়েছে আগের ক্যামেরাটার থেকে। তো ভিউ ফাইন্ডার দেখে আপনার ছবি তুলতে খুব ভালো লাগবে। এবং এটার হচ্ছে আপনার গ্রিপিংটাও খুব মানে ডিপ গ্রিপ করেছে। ধরার অনেকক্ষণ যখন আপনি ক্যামেরাটা ধরে রাখবেন এটা অস্বস্তিকর লাগে, অত গ্রিপটা যদি মানে ডিপ হয় তাহলে আপনার ক্যামেরাটা ধরতেও ভালো লাগবে, তো সেটাও করেছে। তারপরে দেখুন আপনার ভ্যারিয়েবল এলসিডিটা ভ্যারিয়েবল করেছে, তো এলসিডি ভ্যারিয়েবল করেছে, হেডফোন জ্যাক দিয়েছে। ওভারঅল আমি একটা বলে দিচ্ছি, এবার আপনি টোটাল যদি আপনি এর সম্বন্ধে জানতে চান আপনারা গুগলে সার্চ করলে আপনি সব পেয়ে যাবেন। এলসিডি দিয়েছে, এলসিডিটা ভ্যারিয়েঙ্গেল দিয়েছে, হেডফোন দিয়েছে, হ্যাঁ প্রসেসর যেটা দিয়েছে, যেটা আপনার Z8-এ যেটা আপনার ইউজ করেছে তার সেম প্রসেসরটাই ইউজ করেছে, এক্সপিড 7 যেটা, সেটাও কিন্তু খুবই ফাস্ট আমি বলবো। তো আর একটা হচ্ছে আপনার প্রি রোল, আমরা যেটা বলি না যখন রেকর্ডিং করি বা ছবি তুলি, ভিডিওর ক্ষেত্রে আমি বলছি, প্রি রোল এন রোল যেটা আমরা করি, যেটা রেকর্ডিং করার আগে একটু প্রি রোল রাখা উচিত, তাহলে কি এডিটিংয়েও সুবিধা হয়। তো এখানে প্রি বাস্ট ক্যাপচার যেটা আছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ক্যামেরাতে। তো ওভারঅল যদি আপনি হিসাব করেন ক্যামেরাটা কিন্তু খুবই ভালো করেছে ক্রপ বডি হিসাবে, মানে এবং 1 লাখের আশা করি 1 লাখের মধ্যেই বাজেটে পেয়ে যাব। তো 1 লাখের মধ্যে কিন্তু এত ভালো ক্যামেরা এখনও পর্যন্ত কিন্তু নিকন এই প্রথমই ইন্ট্রোডিউস করলো। প্লাস আপনার Z6 Mark III যেটা, সেই ক্যামেরাটা তো অসাধারণ এবং সেটার মধ্যে 4K আপনি 6K অ্যাকচুয়ালি 6K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। আর 6K যদি আপনি 30 FPS করেন প্রোরেস র পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন। তো এই অ্যাডভান্টেজগুলো অনেকটাই দিয়েছে এই ক্যামেরাটাতে। আর এখানে আপনার মানে ফুল ফ্রেমটাতে ফুল HDMI আউটপুটটা দিয়েছে, কিন্তু ক্রপ বডিতে কিন্তু ওই Mark II-টাতে 50 Mark II-টাতে ওটা কিন্তু মিনি HDMI দিয়েছে। এইটা একটা প্রবলেম। এবং ওটাতে আপনার সিঙ্গেল কাট দিয়েছে আর এখানে ডুয়েল কাট, মানে ফুল ফ্রেমটাতে ডুয়েল কাট হলে আপনার রিস্কটা একটু কম থাকে, আর সিঙ্গেল হলে একটুখানি মানে আপনার মনের মধ্যে একটা কাজ করবে যে যদি এরর হয়ে যায় কার্ডটা। তবে এখনকার যা কার্ড তাতে এরর হওয়ার চান্স খুব কম, এতটাই কোয়ালিটি কার্ড এরা ব্যবহার করে। তো ওভারঅল যদি আমি বলি মানে ভিডিওর ক্ষেত্রে বা স্টিলের ক্ষেত্রে ক্রপ বডি আর ফুল ফ্রেম বডি যদি আপনি ওই মানে এনলার্জ না করেন তাহলে কিন্তু যদি ক্যামেরাম্যান যদি বা ফটোগ্রাফার যদি ঠিকঠাক হয়, ছবি দেখে কিন্তু কিছু বুঝতে পারবেন না যে কোনটা ক্রপ বডির ছবি বা কোনটা ফুল ফ্রেম বডির ছবি। মানে এতটাই টেকনোলজি হাই এবং এআই অ্যালগরিদম এতটাই মানে বেটার হয়েছে। যেমন ওটা বলে আপনার Z50 Mark II-তে আপনার পিকচার প্রোফাইল অনেকগুলো পাচ্ছি ভিডিওতে বা ইয়েতেও আপনার স্টিলেও। তো এই সবগুলো অসাধারণ করেছে। তো ওভারঅল যদি আমি বলি, টোটাল যদি আমি হিসাব করি, যার যেমন বাজেট সেই বাজেট হিসাবে আপনারা কিন্তু এখন ক্যামেরা কিনতে পারেন। যে ফুল ফ্রেম কিনতেই হবে এমনটা কিন্তু নয়, আপনি ক্রপ বডি দিয়েও ভালো কাজ করতে পারবেন এখন যা টেকনোলজি এসছে। এবং আমি মানে নিকনের সম্বন্ধে বলছি, এমনকি ক্যানন সনি দুটোতেই সব কোম্পানি মোটামুটি এখন 19 আর 20, কিন্তু ওভারঅল যদি আপনি হিসাব করেন ক্রপ বডিতেও কিন্তু ভালো ছবি আসে। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, আমার ক্রপ বডিও আছে, ফুল ফ্রেম বডিও আছে, কিন্তু আমি যদি এখন কিনতে যাই, দেখুন আমার কাজের লেভেল অন্যরকম, আপনাদের কাজের লেভেল ভালো হতে পারে, একটু কমও হতে পারে। তো এগুলো ডিপেন্ড করবে আপনি কীভাবে ক্যামেরাটা, কি আপনার কাজের উপরে কিন্তু ডিপেন্ড করবে। আমি যদি ভালো কাজ করতে যাই তখন পার্টি আগে জিজ্ঞেস করে আপনার ফুল ফ্রেম বডি তো, ক্রপ বডি নয় তো। তো এইখানে একটা প্রবলেম ক্রিয়েট করে। মানে আমি যখন কাজ ধরি তখন অনেকেই জিজ্ঞেস করে কি দাদা কি বডি ইউজ করবেন। তো যখন আমি ক্রপ বডি যদি বলি তখন সে একটু তার মানে কীরকম একটা ব্যাপার হয়।
তো এই সবগুলো ম্যাটার করে। বাজারে টিকে থাকতে গেলে হয়তো ফুল ফ্রেমটাই ভবিষ্যতে কি বলবো বাজার করে নেবে। ক্রপ বডি হয়তো আস্তে আস্তে মানে সেইভাবে মানে কাজ পাবেন না। নিজের জন্য কাজ করলেন ঠিক আছে, প্রফেশনালভাবে যখন কাজ করতে যাবেন তখন ফুল ফ্রেমটাই কিন্তু আপনার আলটিমেটলি দরকার হবে। আমার ব্যক্তিগত মতামত, আমি যদি নিজে কোনো মিররলেস এখন আবার কিনি, মিররলেস অলরেডি আমার আছে, তো আবার যদি নিকনের দিকে আবার যদি নতুন কিছু কিনতে যাই আমি ফুল ফ্রেমের দিকেই যাব, কারণ আমার কাজের ধরন আলাদা, তো ক্রপ বডিতে আমি যাব না। তো এবার ওই যে বললাম সব কিছুই বাজেট, এবার বাজেট যদি কম থাকে আপনি ক্রপ বডিতেও কিন্তু ছবি তুললে কোনো মানে অ্যালবামে যখন আপনি ডিজাইন করবেন তখন আপনার কিচ্ছু বোঝা যাবে না কোনটা ক্রপ বডির ছবি কোনটা ফুল ফ্রেম বডির ছবি। তো আজকে মোটামুটি একটা বোঝাবার চেষ্টা, কিন্তু ওই যেটা বললাম আলটিমেটলি হচ্ছে আপনার কম্পোজিশন আর লাইটিং এবং কম্পোজিশন যদি ঠিকঠাক থাকে ও ক্রপ বডি বা ফুল ফ্রেম বডি ম্যাটার করে না, সব কিছুই মানে কম্পোজিশনের উপর ডিপেন্ড করে। তো আজকে কোনো প্র্যাকটিক্যাল কিছু দেখালাম না, আজকে একটু জাস্ট এটা আলোচনা করার চেষ্টা করলাম। কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।